ভারতবর্ষের নির্বাচনে এই পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট এই শব্দটার অন্তর্ভুক্তি ঘটে 2014 সালে। 2014 সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারে বা এনডিএর প্রচারে বলা ভালো, নরেন্দ্র মোদীর এই যে ব্র্যান্ড, নরেন্দ্র মোদী তো নিজেকে একজন ব্র্যান্ড হিসেবে তুলে ধরেন, তার এই যে ব্র্যান্ড ইমেজটা তৈরি করার ক্ষেত্রে প্রধান ভূমিকা নিয়েছিলেন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর, তার আইপ্যাক। প্রশান্ত কিশোরের ভূমিকা তারপর গত এক দশক ধরে আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের নির্বাচনে, এমনকি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচনেও প্রত্যক্ষ করেছি। পশ্চিমবঙ্গে এই পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট এই বিষয়টার প্রথম অন্তর্ভুক্তি ঘটে 2019 সালে। তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর প্রশান্ত কিশোরের টিম আইপ্যাক তৃণমূল কংগ্রেসের সঙ্গে যৌথভাবে কাজ করা শুরু করে, অর্থাৎ তৃণমূলের যাবতীয় ক্ষতের মেরামত করার দায়িত্ব আইপ্যাক নেয়। তার ফলাফল তৃণমূল কংগ্রেস পেয়েছে 2021 সালের বিধানসভা নির্বাচনে, আমরা সেই চিত্রও দেখেছি। এবার সেই সময় থেকেই বিভিন্ন রাজনৈতিক দল বিজেপি ও পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট নিয়োগ করে। এবার অনেক সময় প্রশ্ন উঠছিল যে বামেরা তারা ইলেকট্রাল বন্ডে টাকা নেয় না, স্বাভাবিকভাবে বিজেপি বা তৃণমূলের থেকে বামেদের অবস্থা আর্থিকভাবে এবং ভোট ভাগ্যে দুদিকেই খানিকটা পিছিয়ে পড়া, এবং বামেদের এই পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট বা এই অ্যানালিস্ট এইসব নিয়োগের কথা বললে তারা বলতেন যে বামপন্থী দলে এটা হয় না, আমাদের পার্টি কমরেডরাই আছেন, আমাদের পার্টি ক্যাডাররাই আছেন, তারাই যথেষ্ট, ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি। আমরা ওইভাবে বাইরে থেকে কাউকে হায়ার করে এনে বাইরে থেকে কোনো একটা এজেন্সির হাতে দায়িত্ব দিয়ে কাজটা করতে পারি না, কারণ রাজনীতিটা আর যাই হোক ছেলে খেলার বিষয় নয়, তারা বলতেন। কিন্তু সময়ের নিয়মে সময়ের বাস্তবতাকে যে দেরিতে হলেও মান্যতা দিতে হয়, সেটা বাম নেতৃত্ব হাড়ে হাড়ে টের পাচ্ছেন। সাম্প্রতিক বেশ কয়েকটি নির্বাচনে, মানে 2019 সাল থেকে তো বামেরা শূন্যের গেরোই কাটিয়ে উঠতে পারছে না, এইটা নিয়ে চর্চা হচ্ছে। ফলে বাম নেতৃত্ব এখন যেন তেন প্রকারেণ এই শূন্যের গেরো কাটিয়ে উঠতে চান। তার ফলে তারা যতটুকু যা করা সম্ভব তারা তাই করতে রাজি আছেন। অতীতের ছুঁতমার্গকে সরিয়ে রেখে পাশ কাটিয়ে তারা চেষ্টা করছেন। তাই আমরা দেখলাম সম্প্রতি সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তার সামাজিক মাধ্যমের যে অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্টে তিনি বিজ্ঞাপন দিলেন যে আমরা হায়ার করতে চাই, আমরা নিয়োগ করতে চাই পলিটিক্যাল অ্যানালিস্ট, পলিটিক্যাল ইন্টার্ন, গ্রাফিক্স ডিজাইনার, আরো বেশ কয়েকটি পদে, এবং এদের একটা সাম্মানিক দেওয়া হবে, এবং সেটা অনেকে অ্যাপ্লাইও করেছেন। এবং এটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি সিপিএম এর মতি ফিরল? দেখুন, মতি ফিরলো কি ফিরলো না তার থেকেও বড় কথা হলো ভোট কি ফিরবে, সেটা হলো বড় কথা। শুধুমাত্র স্ট্র্যাটেজিস্ট আর অ্যানালিস্ট নিয়োগ করেও খরা কি কাটবে? কারণ এই স্ট্র্যাটেজিস্ট অ্যানালিস্ট এরা ওষুধ বলে দিতে পারে, পারলে একটু জোর করে ওষুধ খাইয়ে দিতে পারে, কিন্তু পেশেন্ট সে কি আদৌ তার বাঁচার ইচ্ছে আছে? কেন এই কথা বলছি? তার কারণ আমরা দেখতে পাচ্ছি সিপিএম ক্ষমতা থেকে চলে গেলেও সিপিএম এর একটা বড় অংশের নেতৃত্বের মধ্যে, এটা সম্প্রতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটি চ্যানেলে বলেছেন যে 34 বছরের ক্ষমতায় থাকার মেদ যে জমেছে, সেই মেদ এখনো ঝরেনি। একটা বিরাট অংশের নেতৃত্ব পার্টির কর্মীদের দেওয়া লেভির টাকায় গাড়িতে চেপে ঘুরে বেড়ান, কিছু ওই পুরনো কেনা অ্যাম্বাসেডার আছে, আবার কিছু বোলেরো আছে, সেই গাড়ি করে কলকাতা শহরের মধ্যে পাক খান ঘুরে বেড়ান। তারা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বেশি ব্রতী হন। সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্রতী হওয়া জরুরি, এটা নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু তারা ভোটের রাজনীতি নিয়ে আদৌ কি ইন্টারেস্টেড? আসলে তাদের মধ্যে অনেকেই আবার প্রকাশ কারাটের মানসপুত্র। তার ফলে প্রকাশ কারাট, যিনি কিনা কোনো নির্বাচনে আদৌ দাঁড়িয়েছেন কিনা আমার জানা নেই,
এবং তার নির্বাচন সম্পর্কে প্রকাশ কারাটের কি জ্ঞান আছে সেটা নিয়েও প্রশ্ন আছে। যিনি কিনা তাত্ত্বিক আলোচনার বাইরে কিছু বোঝেন বলে আমরা মনে করি না। এবং অনেকে তো এও বলে থাকেন আজকে পশ্চিমবঙ্গে বামেদের এই দশার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী নন, বিজেপি দায়ী নয়, কেউ দায়ী নয়। যদি দায়ী কাউকে করতে হয় তিনি প্রকাশ কারাট। তিনি যদি 2008 সালে ওই সমর্থন প্রত্যাহার করে কংগ্রেসের সরকার ফেলে দেওয়ার চেষ্টা না করতেন, তাহলে কংগ্রেস হাইকমান্ড কখনোই তৃণমূল কংগ্রেসের সঙ্গে 2009 বা 2011 জোট করতে যেত না। এটা দিনের আলোর মতো স্পষ্ট। তো যেটা বলছিলাম আর কি, তো বেশ কিছু নেতা ওই সম্মেলনে কি করে আমাদের প্যানেল জেতাতে হবে, কি করে একটা এরিয়া কমিটিতে আমার প্যানেল জিতবে, কি করে জেলা কমিটির কিছু গুরুত্বপূর্ণ পদ আমার লবির দিকে আসবে, সেটা নিয়ে বেশি মাথা ঘামাচ্ছেন, সেটা নিয়ে বেশি ভাবছেন তুলনামূলকভাবে ভোট বা মানুষের কাছে যাওয়ার থেকে। শুধুমাত্র ভোটের সময় শুধু ওই ভোট ভিক্ষা করতে গেলে হবে না, তার কারণটা বুঝতে হবে। আপনাদের যারা প্রতিদ্বন্দ্বী বিজেপি বা তৃণমূল, তারা আপনাদের থেকে আর্থিকভাবে বা প্রচারের দিক থেকে অনেক অনেক শক্তিশালী। তাই ভোটের সময় আপনি যখন জনতার দরবারে যাবেন তখন আপনার প্রতিদ্বন্দ্বীরাও আপনার থেকে অনেক বেশি প্রস্তুতি নিয়ে জনতার দরবারে যাবে। ফলে আপনাকে যদি লড়তে হয়, অন্তত আপনার কাজ হবে যে আপনি 10 থেকে 12টা বিধানসভা কেন্দ্র চিহ্নিত করুন যে হ্যাঁ এই 10-12টায় লড়বো, লড়ে অন্তত 2টো সিট জিতবো, শূন্যের গেরোটা কাটাবো এবং এই 10-12টা কেন্দ্রে আমি জান লড়িয়ে দেবো। এবং এই 10-12টা কেন্দ্রে কারা প্রার্থী হবে সেটা আগের থেকে ঠিক করে নিন, করে নিয়ে অন্তত ভোটের 1 বছর আগের থেকে তাদের ওই এলাকায় ঘোরান, মুখটা পরিচিত করুন, বাড়ি বাড়ি পাঠান মানুষজনের সঙ্গে কথা বলার জন্য। শুধু ওই ভোটের সময় গিয়ে হাতটা ধরে ঝাঁকিয়ে দিয়ে এই ভোট আছে একটু দেখবেন বা একটু দেখবেন সঙ্গে থাকবেন করলে হবে না। আপনাদের সমস্যাটা অন্য, যে সবাই খেতে ভালোবাসে কিন্তু ছোটবেলা থেকে আমরা দেখেছি যে একটু পেট রোগা বা পেট খারাপ করলে, যার পেট খারাপ করেছে মা তাকে একটু জিওল মাছের ঝোল দিত কাঁচকলা আলু দিয়ে। কিন্তু যার পেট ঠিক আছে, যে খেতে পারে, তাকে ওই মশলা দিয়ে রান্না করা খাবার দেওয়া হয়। তো আপনার পেট রোগা, আপনার পেট খারাপ করেছে, তারপরে আপনি যদি ওই একই খাবার খেতে শুরু করেন মশলা দেওয়া, আপনার তো সহ্য হবে না। আপনাকে কয়েকদিন ওই জিওল মাছের কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল খেয়ে পেটটাকে তৈরি করতে হবে, সুস্থ করতে হবে, তারপরে মশলা দেওয়া খাবেন। তো আপনি তো এখন ওই জায়গায় পৌঁছতেই পারেননি। তো ভোটের সময় গিয়ে হাতটা ধরে কোনো লাভ হবে? হবে না। আর তার থেকেও বড় কথা, ভোট আসলে পরে আইএসএফ এর সঙ্গে জোট না কংগ্রেসের সঙ্গে জোট, এই নিয়ে তারপরে ওই ফরওয়ার্ড ব্লক না সিপিআই না আরএসপি, তারা আদৌ আছে নাকি নেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে, ওই শুধুমাত্র বাম ফ্রন্টের বৈঠকেই তাদের নাম শোনা যায়। তাদের পাশের বাড়ির লোক তাদের নেতাদের চেনে কিনা সন্দেহ। সেই দলগুলোর আমাকে এত 20টা সিট দিতে হবে, না 20টা না দিলে হবে না, আমি 18টা কেন লড়বো, ছেলে মানুষইপনা। এগুলো দেখতে দেখতে পশ্চিমবঙ্গের মানুষ বিরক্ত। যদি জোট করতে হয় 2026-এ, এখন থেকে সিদ্ধান্ত নিন কাদের সঙ্গে নিয়ে লড়বেন। পারলে নির্বাচনের অন্তত 2-3 মাস আগে কি 4 মাস আগে সিট অ্যাডজাস্টমেন্ট করুন। অন্তত আনঅফিসিয়ালি আলোচনাটা করে রাখুন যে দেখো ভাই এই সিটটা আমরা লড়বো, এই সিটটা তোমরা, মোটামুটি একটা ভাবে 294টা সিটের মধ্যে অন্তত 270টা কি 250টা সিটে সমঝোতাটা সম্পন্ন করবেন, বাকি জটটা পরে ছাড়াবেন। ওই ভোটে সবার প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাচ্ছে, তারপরে 1-2 করে অশীতিপর বিমান বসু ঘোষণা করবেন, এগুলো দেখতে আমাদের ভালো লাগে না। আর বিমান বসুরও বয়স হয়েছে, তাকে ওই বারবার করে ফ্রন্টের ওই বিভিন্ন গোছের নেতাদের সঙ্গে কথা বলতে হবে, আইএসএফ এর সঙ্গে তাকেই কথা বলতে হবে, কংগ্রেসের সঙ্গে তাকেই কথা বলতে হবে। এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসা প্রয়োজন। যাই হোক, পলিটিক্যাল অ্যানালিস্ট, পলিটিক্যাল ইন্টার্ন নিয়োগ হচ্ছে, আপনারা নিয়োগ করছেন। আশা করি
নিয়োগ যখন করছেন তাদের মতামতকে, তাদের পরামর্শকে আপনারা গুরুত্ব দেবেন, না হলে বৃথা পণ্ডশ্রম ছাড়া আর কিছুই হবে না। আজকের এই এপিসোড সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। আপনাদের মতামত খুব দরকার। দেখতে থাকুন রূপক অর্থে। দেখা হচ্ছে অন্য কোনো এক এপিসোডে।